আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি ফ্রিকি নিউজে। শুরুতেই জানিয়ে দিচ্ছি এখন পর্যন্ত আমাদের হাতে পাওয়া সর্বশেষ সংবাদ শিরোনাম। বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার অসুস্থতায় 101 চিকিৎসকের উদ্বেগ। মুসলমানদের প্রতি ভালোবাসা দেখানোয় নোবেল পাচ্ছেন জেসিন্ডা। ইসলাম বিদ্বেষের বিরুদ্ধে যুদ্ধের ঘোষণা তুর্কি প্রেসিডেন্টের। 28 বছর পর ডাকসুর কার্যকরী সভা আজ। প্রধানমন্ত্রীর সঙ্গে আবরারের মা বাবার সাক্ষাৎ। মাহিন্দ্রাকে বাসের ধাক্কা, কলেজ ছাত্রী সহ নিহত 5। বিস্তারিত প্রতিবেদনে তাই শেষ পর্যন্ত আমাদের সঙ্গে থাকার জন্য অনুরোধ রইল। বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার অসুস্থতায় 101 চিকিৎসকের উদ্বেগ। প্রায় 1 বছর 1.5 মাস হতে চলল বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় নিম্ন আদালতে সাজা দিয়ে কারাগারে পাঠানো হয়েছে। 2018 সালের 31 অক্টোবর নিম্ন আদালতের 7 বছরের সাজা হাইকোর্ট বাড়িয়ে দেন 10 বছরে। এর মাত্র একদিন আগে নিম্ন আদালত জিয়া চ্যারিটেবল ট্রাস্ট মামলা নামে আরও একটি মামলায় 7 বছরের সাজা দেন। এছাড়াও 2014 সালের নির্বাচন ও তার আগের ও পরের রাজনৈতিক আন্দোলন কেন্দ্রিক তার বিরুদ্ধে আরও কয়েক ডজন মামলা নানা স্তরে প্রক্রিয়াধীন। সেক্ষেত্রে তার মতো আগে থেকেই বয়সজনিত নানা রোগ ব্যাধিতে আক্রান্ত একজন বর্ষিয়ান নারীর নির্জন ও বিরূপ পরিবেশ ও অস্বাভাবিক মানসিক চাপের ফলে আকস্মিক হৃদরোগে আক্রান্ত হওয়ারও ঝুঁকি বহুগুণ বৃদ্ধি পেয়েছে। কারাগারে, বিশেষ করে পুরনো পরিত্যক্ত দূষণযুক্ত ভবনে স্বাস্থ্য, সুস্থতা ও জীবন সবই অত্যন্ত ঝুঁকিপূর্ণ হয়ে পড়তে পারে। গুরুত্বপূর্ণ বিষয় হলো খালেদা জিয়া দীর্ঘদিন ধরে জটিল নানা রোগে ভুগছেন। ইতিপূর্বেই তার 2 হাঁটু প্রতিস্থাপন করা হয়েছে। কিছুদিন আগে তিনি লন্ডনে চোখের অপারেশন সম্পূর্ণ করেছেন। বয়স ও নানা জটিল রোগের কারণে তিনি কোনো সাধারণ রোগী নন। চিকিৎসকদের পরিভাষায় তিনি একজন বিশেষ পরিচর্যা সাপেক্ষে রোগী। এই পরিস্থিতিতে চিকিৎসক ও মানবিক কর্মী হিসেবে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন দেশের 101 জন বিশিষ্ট চিকিৎসক। তারা খালেদা জিয়ার চিকিৎসায় মানবিক ভূমিকা পালনের জন্য সরকারের কাছে আবেদন জানান যে অনতি বিলম্বে খালেদা জিয়ার ইচ্ছা অনুযায়ী তাকে দেশের একটি উন্নত সুযোগ সম্বলিত হাসপাতালে ভর্তি করে সুচিকিৎসা ও মামলা প্রত্যাহার করে নিঃশর্ত মুক্তি দেওয়া হোক। অপরদিকে নোবেল পুরস্কার দেওয়ার দাবি নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রীকে। নিউজিল্যান্ডের ক্রাইস্টচার্চে আল নূর মসজিদ ও লিনিউড মসজিদে সন্ত্রাসী হামলার পর দেশটির প্রধানমন্ত্রী জাসিন্ডা আর্ডার্ন যেসব পদক্ষেপ নিয়েছেন তার জন্য বিশ্বজুড়ে প্রশংসিত হচ্ছেন। কেউ কেউ তাকে শান্তিতে নোবেল দেওয়ার দাবি জানিয়েছেন। ক্রাইস্টচার্চ হামলার পর জাসিন্ডা আর্ডার্ন মুসলিমদের পাশে দাঁড়াতে তিনি হিজাব পরেছেন। ওই ঘটনায় নিহত ও আহতদের বাড়িতে গিয়ে সহমর্মিতা জানিয়েছেন। এমনকি তিনি শুক্রবারে সে দেশের মুসলিমদের জুম্মার নামাজের খুতবা শুনতেও মুসলিম কমিউনিটিতে যান। নোবেল পুরস্কার পাওয়ার বিষয়ে ইতিমধ্যেই তার অনুসারীরা পিটিশনের জন্য একটি ওয়েবসাইট খুলেছে এবং সেখানে এরই মধ্যে 955 জনের স্বাক্ষর জমা পড়েছে। আসলেই কি জাসিন্ডা আর্ডার্ন নোবেল পুরস্কার পাওয়া উচিত? যদি পান, সেটা কিসের ভিত্তিতে? সাদা সন্ত্রাসের বিরুদ্ধে নিন্দা জানানোর রীতি পাল্টে দিয়েছেন প্রধানমন্ত্রী। ঘটনা ঘটার 24 ঘন্টার কম সময়ের মধ্যে এর নিন্দা জানিয়ে ওই হামলাকে সন্ত্রাসী হামলা বলে আখ্যায়িত করেছেন, যেটা অন্যান্যদের বেলায় দেখা যায়নি। যেমন এই ঘটনাকে শ্বেতাঙ্গ জাতীয়তাবাদের বৈশ্বিক হুমকি হিসেবে উল্লেখ করা হলেও তা মানতে চাননি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেছেন এটা কোনো হুমকি নয়। জাসিন্ডা আর্ডার্ন হামলাকারীর চেয়ে ঘটনাকেই সবথেকে বেশি গুরুত্ব দিয়েছেন। এর একটি বিশেষ প্রতীকী গুরুত্ব রয়েছে। হামলার পর তিনি হামলাকারীর নাম মুখে উচ্চারণ করেননি। তার সকল কার্যক্রম ছিল ওই ঘটনার ক্ষতিগ্রস্তদের ঘিরে। নিউজিল্যান্ডের মুসলিম কমিউনিটিকে দ্ব্যর্থহীন সমর্থন করেছেন। তিনি নিহতদের শেষকৃত্যের ভার নিয়েছেন। ওই ঘটনায় নিহত ও আহতদের বাড়িতে গিয়ে সহমর্মিতা জানিয়েছেন। তাদের সম্মান জানাতে হিজাব পরেছেন। পার্লামেন্টে কথা শুরুর আগে সালাম দিয়েছেন। তার প্রগতিশীল ও অংশগ্রহণমূলক রাজনৈতিক চিন্তাধারা সন্ত্রাসী ওই হামলার পরপরই স্বয়ংক্রিয় অস্ত্র নিষিদ্ধ করেছেন এবং এজন্য তিনি 1 সপ্তাহ সময়ও নেননি। সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোর ব্যাপারে সাহসী পদক্ষেপ। ঘটনার পর অনলাইনে ছড়িয়ে পড়া ভিডিও দ্রুত সরিয়ে ফেলার নির্দেশ দেন। তিনি বলেন, তারা প্রকাশক, পোস্টম্যান নয়। সবকিছু লাভের জন্য করা উচিত নয়, দায়িত্বশীল হওয়া উচিত। জাসিন্ডা আর্ডার্নের অংশগ্রহণমূলক রাজনৈতিক ইতিহাস। মাওরি ভাষায় নিউজিল্যান্ডের শীর্ষ 3টি ভাষার একটি, কিন্তু স্কুলে এই ভাষায় শিক্ষা দেয়া হয় না। জাসিন্ডা আর্ডার্ন এর পরিবর্তন করতে চান এবং 2025 সালের মধ্যেই দেশটির প্রতিটি প্রাথমিক স্কুলে এই ভাষায় শিক্ষা দেওয়ার ঘোষণা দিয়েছেন। অন্যায়ের বিরুদ্ধে সবসময় সোচ্চার। গাজায় ফিলিস্তিনিদের মৃত্যুর বিরুদ্ধে কথা বলেছেন জাসিন্ডা আর্ডার্ন। এছাড়া চীনের জিনজিয়াং প্রদেশে উইঘুর মুসলিমদের অত্যাচারের বিরুদ্ধেও তিনি প্রতিবাদ জানিয়েছেন।
অপরদিকে ইসলাম বিদ্বেষীদের বিরুদ্ধে যুদ্ধের ঘোষণা তুর্কি প্রেসিডেন্টের। গোটা বিশ্বে ক্রমবর্ধমান ইসলাম বিদ্বেষের বিরুদ্ধে লড়াইয়ের ঘোষণা দিলেন তুরস্কের প্রেসিডেন্ট এরদোগান। নিউজিল্যান্ডের ক্রাইস্টচার্চের মসজিদের হামলায় 50 জন মুসল্লি নিহত হওয়ার প্রেক্ষিতে গত শুক্রবার তিনি এই ঘোষণা দেন বলে কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরার প্রতিবেদনে জানানো হয়েছে। ইসলামী সম্মেলন সংস্থার এক জরুরি বৈঠকে তুর্কি প্রেসিডেন্ট বলেন, হলোকাস্ট গণহত্যার পর মানবতার জন্য ইহুদি বিদ্বেষীদের বিরুদ্ধে যেভাবে লড়াই করা হচ্ছে, ঠিক তেমন করে বিশ্বে ক্রমবর্ধমান ইসলাম বিদ্বেষের বিরুদ্ধেও আমাদের লড়াই করা উচিত। তুরস্কের ইস্তাম্বুলে ওআইসির সদস্যভুক্ত দেশগুলোর পররাষ্ট্র মন্ত্রীদের বৈঠকে তুর্কি প্রেসিডেন্ট এরদোগান মসজিদে হামলার পর নিউজিল্যান্ড সরকার ও দেশটির প্রধানমন্ত্রী জেসিন্ডা আর্ডানের ভূমিকার প্রশংসা করেন। তিনি বলেন, মুসলিমদের জন্য আর্ডান যে সহানুভূতি ও সংহতি দেখিয়েছেন সেটা বিশ্ব নেতাদের জন্য উদাহরণ হওয়া উচিত। সম্মেলনে উপস্থিত অন্যদের নিউজিল্যান্ডের পররাষ্ট্রমন্ত্রী উইনস্টন পিটার্স ক্রাইস্টচার্চের ভয়াবহ হামলার পরও তাদের দেশে মুসলিমদের বসবাস নিরাপদ ও নিশ্চিত রাখার নিশ্চয়তা প্রদান করেন। উল্লেখ্য, মসজিদে হামলার পর এরদোগান নিউজিল্যান্ড ও অস্ট্রেলিয়ার সমালোচনা করেন। নিউজিল্যান্ডের পররাষ্ট্রমন্ত্রী বলেন, প্রত্যেকটা মসজিদে মুসল্লিরা যাতে শান্তিতে নামাজ আদায় করতে পারে তা নিশ্চিন্তে নিরাপত্তার দায়িত্ব দেওয়া হয়েছে পুলিশকে। গোটা দেশের নিরাপত্তা বাড়ানো হয়েছে। দেশের বন্দুক নীতি কঠোর করার ঘোষণা দেওয়া হয়েছে। তাছাড়া সামাজিক মাধ্যমে যে ঘৃণা ছড়ানো হয়েছে তা প্রতিহত করা যাবে। প্রসঙ্গত, গত 15 মার্চ নিউজিল্যান্ডের ক্রাইস্টচার্চের 2টি মসজিদে নামাজের সময় নির্বিচারে গুলি করে হত্যা করা হয় 50 জন মুসল্লিকে। হামলায় আহত হন আরও 42 জন। সেই হামলা চালান অস্ট্রেলীয় বংশোদ্ভূত খ্রিস্টান উগ্রপন্থী ব্যান্টন ট্যারান্ট। হামলাকারী ছিলেন শ্বেতাঙ্গ শ্রেষ্ঠত্ববাদের একজন অনুসারী। সেই কারণেই মুসলিমদের বিরুদ্ধে তার এই বর্বর হামলা। এদিকে 28 বছর পর ডাকসুর কার্যকরী সভা আজ। 28 বছর পর আজ অনুষ্ঠিত হচ্ছে দেশের দ্বিতীয় পার্লামেন্ট খ্যাত ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের কার্যকরী সভা। ডাকসুর নবনির্বাচিত ভিপি নুরুল হক নূর এই সভায় অংশগ্রহণের সিদ্ধান্ত নিয়েছেন। তবে দায়িত্ব নিলেও পুনর্নির্বাচনের দাবিতে আন্দোলন চালিয়ে যাবেন বলেও ঘোষণা দিয়েছেন তিনি। ডাকসুর প্রথম কার্যকরী সভা ডাকসু ভবনে নয়, বেলা 11টায় বিশ্ববিদ্যালয়ের আব্দুল মতিন চৌধুরী ভার্চুয়াল ক্লাসরুমে অনুষ্ঠিত হবে। 18টি হল সংসদের কার্যকরী সভা আজ নিজ নিজ হলে অনুষ্ঠিত হবে। 1990 সালের পর 11ই মার্চ ডাকসু নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। এতে 25টি পদের মধ্যে 23টিতেই জয় পায় ক্ষমতাসীন আওয়ামী লীগের ভাতৃপ্রতিম সংগঠন ছাত্রলীগ। 18টি হলের 12টিতেই ভিপিজিএস অধিকাংশ পদে জয় পায় তারা। বাকি 6টিতে স্বতন্ত্র পদে ভিপিজিএস সহ কিছু পদে জয় পায় স্বতন্ত্র প্রার্থীরা। ছাত্রলীগ ছাড়া কারচুপি ও বিভিন্ন অনিয়মের অভিযোগে ডাকসু ও হল সংসদ নির্বাচন বর্জন করেন ভিপি নুরুল হক নূরের সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদ সহ প্রায় সবকটি প্যানেল। তবে এরপরও দায়িত্ব গ্রহণের সিদ্ধান্ত নিয়েছে ডাকসুর নবনির্বাচিত ভিপি নুরুল হক নূর ও সমাজসেবা সম্পাদক আক্তার হোসেন। বাংলাদেশ সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদের এক সভায় বৃহস্পতিবার রাতে এই সিদ্ধান্ত হয়। বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে শুক্রবার দুপুরে সংবাদ সম্মেলনের মাধ্যমে নূর এই বিষয়ে আনুষ্ঠানিক ঘোষণা দেন। সংবাদ সম্মেলনে ডাকসুর ভিপি নূর বলেন, শিক্ষার্থীদের চাওয়া পাওয়াকে প্রাধান্য দিয়ে ডাকসুর কার্যকরী সভায় আমরা আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করব। পুনর্নির্বাচনের দাবি সহ শিক্ষার্থীদের জন্য যেসব সমস্যা রয়েছে সেগুলো সমাধান করতে আমাদের নিয়মতান্ত্রিক আন্দোলন ও সংগ্রাম চলবে। পুনর্নির্বাচনের চাওয়া আমাদের বরাবরের মতোই রয়েছে। বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনিয়ম এবং ডাকসু নির্বাচনের অনিয়মের বিরুদ্ধে আন্দোলনকে আরও বেগবান করার জন্য আমরা দায়িত্ব নিচ্ছি। বিশ্ববিদ্যালয়ে যেসব অঙ্গ সংগঠন বা কথা বলার জায়গা রয়েছে সেসব জায়গায় অনিয়ম নিয়ে কথা বলতেই আমরা দায়িত্ব নিচ্ছি। দেশের সব কলেজ ও বিশ্ববিদ্যালয়ে ছাত্র সংসদ নির্বাচন দাবি করে নুরুল হক বলেন, দীর্ঘদিন ছাত্র সংসদ নির্বাচন না হয় বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও কলেজে মেধাভিত্তিক সুস্থ ধারার ছাত্র রাজনীতির পরিবর্তে অর্থ ও পেশি শক্তি নির্ভর অপরাজনীতির বিকাশ ঘটেছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের 5টি ছাত্রী হল আর বিজয় 71 হল ছাড়া অন্য হলগুলো প্রশাসন যেন ক্ষমতাসীন ছাত্র সংগঠনের কাছে ইজারা দিয়েছে। যে মেধা অনুযায়ী শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ে চান্স পেয়েছে সেই মেধা ও অর্থনৈতিক অবস্থা দেখেই হলে তাদের আসন নিশ্চিত করতে হবে। কোনো শিক্ষার্থীকে জোর করে মিছিল মিটিং করানো যাবে না এবং রাজনৈতিক বিবেচনায় কাউকে হলে সিট দেওয়া যাবে না। সংবাদ সম্মেলনে সূচনা বক্তব্যে সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদের আহ্বায়ক হাসান আল মামুন বলেন,
ডাকসুতে নির্বাচিত নুরুল হক নূর ও আক্তার হোসেনের দায়িত্ব গ্রহণের ব্যাপারে আমাদের সংগঠন নীতিগত সিদ্ধান্ত নিয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিকাংশ সাধারণ শিক্ষার্থীর ম্যান্ডেটকে প্রাধান্য দিয়েই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পরিষদের যুগ্ম আহ্বায়ক ও ডাকসুর জিএস পদে প্রতিদ্বন্দ্বিতা করা রাশেদ খান বলেন, ডাকসু ও হল সংসদ নির্বাচনে বিভিন্ন হলে অনিয়ম হয়েছে। রোকেয়া হলের মেয়েরা হল প্রাধ্যক্ষের পদত্যাগ দাবি করেছেন, যা এখনও মেনে নেওয়া হয়নি। আমরা রোকেয়া হলের আন্দোলনকারী ছাত্রীদের সঙ্গে একাত্মতা জানাচ্ছি এবং রোকেয়া হলের প্রাধ্যক্ষের পদত্যাগ দাবি করছি। পরিষদ থেকে ডাকসুর এজিএস পদে প্রতিদ্বন্দ্বিতাকারী ফারুক হোসেন বলেন, সাধারণ শিক্ষার্থীরা নুরুল হককে ভিপি পদে নির্বাচিত করেছে। আমরা 3 দিন ধরে শিক্ষার্থীদের মোটিভ ও মতামত জানার চেষ্টা করছি। অধিকাংশ শিক্ষার্থী মনে করে নুরুলের দায়িত্বভার গ্রহণ করা উচিত। কলঙ্কিত নির্বাচন বাতিল করে পুনর্নির্বাচনের দাবিতে যে আন্দোলন চলছে তাকে ত্বরান্বিত করার জন্য নূরের দায়িত্ব নেওয়া উচিত। এছাড়া ঢাকা বিশ্ববিদ্যালয়ের অন্যান্য সমস্যা সমাধানেও তিনি কাজ করে যাবেন। সর্বশেষ 1990 সালে ডাকসু নির্বাচনের পর 7 বার ভেঙে যায় ডাকসু নির্বাচনের উদ্যোগ। অনুসন্ধানে জানা যায় 1924 সালে ডাকসুর প্রতিষ্ঠার পর প্রথম নির্বাচন হয় 1953 সালে। স্বাধীনতার পর 1971 থেকে 1990 সাল পর্যন্ত 7 বার ডাকসুর ভোট হয়। এরপর 28 বছর অতিবাহিত হলেও আর নির্বাচন হয়নি। এই দীর্ঘ সময়ে 7 বার ভোটের উদ্যোগ নেওয়া হলেও তা ভেস্তে গেছে। এরই মধ্যে 2012, 17 ও 18 সালের শিক্ষার্থীদের আন্দোলন ও আদালতের নির্দেশনার কারণে ডাকসু ফের ব্যাপক আলোচনায় আসে। 2017 সালের শেষ দিকে ভিসি হিসেবে দায়িত্ব গ্রহণ করেন অধ্যাপক ডক্টর মোহাম্মদ আখতারুজ্জামান ডাকসুর পক্ষে কথা বলেন। এরই মধ্যে ডাকসু নির্বাচনের জন্য বেশ কিছু আইনি জটিলতায় পড়তে হয় তাকে। এর আগে 28 ফেব্রুয়ারি বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সভায় 31 মার্চের মধ্যে নির্বাচনের সম্ভাব্য তারিখ ঠিক হয়। সর্বশেষ 6 জানুয়ারি হাইকোর্ট জানায়, মার্চে ডাকসু নির্বাচনে কোনো বাধা নেই। অপরদিকে প্রধানমন্ত্রীর সঙ্গে আবরারের মা বাবার সাক্ষাৎ। রাজধানীর প্রগতি সরণি সড়কে সুপ্রভাত পরিবহনের বাসের ধাক্কায় নিহত বিশ্ববিদ্যালয় ছাত্র আবরার আহমেদ চৌধুরীর পরিবারের সদস্যরা প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সাক্ষাৎ করেছেন। শুক্রবার সন্ধ্যায় প্রধানমন্ত্রীর সরকারি বাসভবনের গণভবনে গিয়ে তারা এই সাক্ষাৎ করেন। এ সময় আবরারের বাবা অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল আরিফ আহমেদ চৌধুরী, মা, ছোট ভাই ছাড়াও প্রধানমন্ত্রীর সামরিক সচিব জয়নুল আবেদিন, ঢাকা উত্তরের মেয়র আতিকুল ইসলাম উপস্থিত ছিলেন। প্রধানমন্ত্রী আবরারের পরিবারকে সান্ত্বনা দেন, তাদের শোকে নিজেও সমান ব্যথিত বলে জানান। উল্লেখ্য, গত 19 মার্চ সকালে বসুন্ধরা আবাসিক এলাকায় প্রগতি সরণির সড়ক পার হতে গেলে সুপ্রভাত পরিবহনের একটি বেপরোয়া বাস আবরার আহমেদ চৌধুরীকে ধাক্কা দেয়। এতে তিনি ঘটনাস্থলেই নিহত হন। আবরার আহমেদ বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালসের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের শিক্ষার্থী। এই ঘটনার পরে বিক্ষুব্ধ শিক্ষার্থীরা সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন। টানা 2 দিনের বিক্ষোভে শিক্ষার্থীরা নিরাপদ সড়কের দাবিতে নানা দাবি তুলে ধরেন। উত্তর সিটি কর্পোরেশন ও প্রশাসন সুপ্রভাত ও জাবালে নূর পরিবহনের রুট পারমিট বাতিল করে দাবির বিষয়ে আশ্বাস দিলে 28 মার্চ পর্যন্ত কর্মসূচি স্থগিত করেন শিক্ষার্থীরা। ওই দিনই রাতে আবরার আহমেদ চৌধুরীর বাবা ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত আরিফ আহমেদ চৌধুরী বাদী হয়ে গুলশান থানায় মামলা দায়ের করেন। মামলার আসামি বাস চালককে গ্রেফতার করেছে পুলিশ। অপরদিকে মাহিন্দ্রাকে বাসের ধাক্কা কলেজ ছাত্রীসহ নিহত 5। বরিশালে যাত্রীবাহী বাসের ধাক্কায় মাহিন্দ্রার 5 যাত্রী নিহত হয়েছেন। নিহতদের মধ্যে কলেজ ছাত্র ও নারী রয়েছেন। এই ঘটনায় আরও বেশ কয়েকজন আহত হয়েছেন। তাদের বরিশালের শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। শুক্রবার সকালে নগরের বরিশাল ঢাকা মহাসড়কে গড়িয়ার পাড়ের তেঁতুলতলা নামক এলাকায় এই ঘটনা ঘটে। নিহতরা হলেন বরিশালের বাসিন্দা ও বরিশাল সরকারি বজ্রমোহন কলেজের মাস্টার্সের গণিত প্রথম বর্ষের ছাত্রী শিলা হালদার, বাকেরগঞ্জ ইউনুস শিকদারের ছেলে ও নগরীর নথুল্লাবাদ এলাকার বাসিন্দা রংমিস্ত্রি মানিক শিকদার, নগরীর 29 নম্বর ওয়ার্ডস্থ কাশীপুর এলাকার এনসাফ আলীর ছেলে অটোরিকশা চালক খোকন, বরিশালের কাশীপুরের গণপাড়া এলাকার ইদ্রিস খানের ছেলে মাহেন্দ্র চালক সোহেল। আরেক নারীর নাম ও পরিচয় জানা যায়নি, তবে তার আনুমানিক বয়স 50 বছর। নগরীর বিমানবন্দর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আব্দুর রহমান মুকুল জানান, মাহিন্দ্রটি যাত্রী নিয়ে বানারীপাড়া থেকে বরিশালের উদ্দেশ্যে যাচ্ছিল।
পথিমধ্যে ঘটনাস্থলে বানারীপাড়াগামী দুর্জয় পরিবহন নামক একটি যাত্রীবাহী বাস মাহিন্দ্রাকে ধাক্কা দেয়। এতে মাহিন্দ্রাটি দুমড়ে মুচড়ে রাস্তার পাশে পড়ে গেলে ঘটনাস্থলেই কলেজ ছাত্রী শিলার মৃত্যু হয়। আহতদের উদ্ধার করে বরিশাল সেবাচিম হাসপাতালে নিয়ে যান। এ সময় জরুরি বিভাগে দায়িত্বরত চিকিৎসক মানিক ও খোকনকে মৃত বলে ঘোষণা করেন। এছাড়া চিকিৎসাধীন অবস্থায় মারা যান 50 বছর বয়সী অজ্ঞাত আরও এক নারী ও মাহিন্দ্রা চালক সোহেল। বিস্তারিত প্রতিবেদনে তাই শেষ পর্যন্ত আমাদের সঙ্গে থাকার জন্য অনুরোধ রইল। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন আর দেখতে থাকুন ফ্রিকি নিউজ। প্রতিদিনের প্রতি সেকেন্ডের সর্বশেষ আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং লাইক দিয়ে আমাদের সঙ্গেই থাকুন। এতক্ষণ ফ্রিকি নিউজের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।